নমস্কার। কিছু পারিবারিক কারণ এবং হচ্ছে যে শারীরিক কারণে আহ, ময়দানে দেখা হয়নি আপনাদের সঙ্গে। তবে যেহেতু সুস্থতা অনেকটা, তো ময়দানেই দেখা হবে আপনাদের সঙ্গে। তাই আগে যেমন করে প্রতিদিন পোস্টমর্টেম হতো বিধানসভা ভিত্তিক, সেগুলো তো হবেই। গলার স্বর অত্যন্ত নিমজ্জিত, কারণ হচ্ছে যে চিল চিৎকার করার মতো সেই অবকাশও নেই, পরিস্থিতিও নেই। আহ, এটা আমি আমার অবজারভেশন থেকে এবং জনমত এবং সমীক্ষা এবং হচ্ছে মানুষের সঙ্গে কথা বলার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা প্রতিটি বিধানসভা সম্পর্কেই বলবো। তার আগে বলে নিই, আমাকে যেন কেউ ভুল বুঝবেন না। কারণ বামফ্রন্ট হোক, তৃণমূল কংগ্রেস হোক, ভারতীয় জনতা পার্টি হোক, আমি কারো পক্ষই অবলম্বন করব না। এটা আমার রেজুলেশন বলতে পারেন, যে রেজুলেশনের উপর দাঁড়িয়ে আমি অন্তত কথাগুলো দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করছি। তাই যারা সাক্ষাৎকার দিতে চান তারা দেবেন, যারা দেবেন না তাতে আমার কিছু যাবে আসবে না। আমি মনে করি যে আপনাদের নির্বাচনে যে প্রার্থী, এবং বাম ডান সবাইকে বলছি এবং গেরুয়া বলছি, আপনার দল আপনাদের প্রার্থী করেছে, আপনাদের জিততে হবে, এটাই আপনাদের মূল লক্ষ্য। তাই সংবাদ মাধ্যম আপনাদের কাছে ব্যর্থ থাকতেই পারে, অসুবিধা কিছু নেই। বা হ্যাংলাপনা করছি এরকম ভাববার কোনো কারণ নেই। কারণ আমি মনে করি যে সমস্ত প্রশ্ন উত্তর আমার আছে, প্রশ্ন আছে, উত্তর তো আপনারা দেবেন। সেগুলো আপনারা যদি ফেস করেন খুব ভালো, যদি ফেস না করেন আমার কিছু যায় আসে না, এবং আমি আপনাদেরকে জোর করে টেনে আনবো না। তো যারা আমার সঙ্গে সম্পর্ক রেখেছেন বা সহৃদয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদেরকে আমি ব্যক্তিগত স্তরে চিনি। তো শুধু পূর্ব বর্ধমান জেলার 16টা বিধানসভাতে আমি কভারেজ খুব এরকম নয়, সারা বাংলা জুড়েই হবে। এক পোস্ত হয়েছে, লোকাল ট্রেন, মানুষের মত বিভিন্ন হয়েছে। তাই আমি কাউকে ছোট না করেই বলছি আর কাউকে বড় না করেই বলছি যে আমি যে জনমত এবং মানুষের কথা শোনার পরে আমার প্রথম যেটা অ্যাসেসমেন্ট বলতে পারেন, সেটা হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ হচ্ছে যে মঙ্গলকোট বিধানসভা। মঙ্গলকোট বিধানসভা সম্পর্কে অনেক কথা তো বিভিন্ন সময় হয়েছে অজয়ের পারে। তাই প্রথমেই আচ্ছা, আগে ক্লিয়ার করে দিই যে আমি শাসক দলের হয়ে বলছি বা বিজেপির হয়ে বলছি বা বামপন্থীর বিরুদ্ধে বলছি সেরকম নয় কিন্তু। কারণ আমার একটা মেশিনারি রয়েছে, মানে মানুষের সঙ্গে থাকার মেশিনারি, কথা বলার একটা বিষয়। এই সামগ্রিক ইস্যুগুলো বামপন্থীদের কাছে কতটা গ্রহণযোগ্য, বামপন্থীরা কতটা পৌঁছতে পেরেছেন, এই কথাগুলি তো আমি বলবো আজকে। তাই প্রথমে মঙ্গলকোট দিয়ে শুরু করছি, তারপর সারা বাংলায় বিভিন্ন জায়গাতে যাব, যখন বিভিন্ন বিধানসভা সম্পর্কে বলবো। কারণ মোটামুটি বিধানসভার যা 294টা আসনের 50% ধরলেও আমার আমার একটা বিরাট এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি এবং করার চেষ্টাও করি আমি, যেহেতু দীর্ঘদিন ধরে বা সারা বছর ধরে যখন সাংবাদিকতাটা করি। এই নয় যে কোকিল, মানে বসন্তের কোকিলের মতো হঠাৎ করে আজকেই বসছে, এরকম ব্যাপারটা নয়। তাই প্রথম হচ্ছে যে মঙ্গলকোট বিধানসভা। যে মঙ্গলকোট বিধানসভা একসময় বামেদের হিত গৌরব ছিল এবং বামেদের একটা গর্ব অনুভব করতো। কারণ যে মঙ্গলকোটের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু অজয়ের পারে হচ্ছে মঙ্গলকোট। মঙ্গলকোটকে দুভাগে ভাগ করা হয়, একটা দিক হচ্ছে নতুনহাট, একটা দিক হচ্ছে নিগড়চটি। কিন্তু অনেক বড় বিধানসভা, সেই বিধানসভার বামপন্থীদের অবস্থান সম্পর্কে একটু ক্লিয়ার করে দিই। টোটাল ভোটার সংখ্যা অ্যাপ্রক্স এবং কারেক্ট 2,51,000 টোটাল ভোটার আছে মঙ্গলকোট বিধানসভাতে। তার মধ্যে 31,800 এডুকেশনে ছিল, মানে যে যে প্রক্রিয়াগত জায়গায়। তার মধ্যে 948 জন ভোটার ডিলিট হয়েছে, এবং মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে 30%, আর হিন্দু হচ্ছে 65%, আর 5% আদার্স, বিভিন্ন সম্প্রদায় মিলিয়ে বলছি। তো এই 2,51,000 ভোটারের জনমত বামপন্থীদের পক্ষে যাবে কিনা, এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ যেটা গতবারে বিজয়ী প্রার্থী হচ্ছে অপূর্ব চৌধুরী, অচল, এবং হচ্ছে 2016 সালে যেখানে জিতেছিলেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর 11 সালে জিতেছিলেন বামফ্রন্ট, যখন ভয়ঙ্কর আক্রমণ, তৃণমূল যখন ক্ষমতায় আসছে তখন শাহজাহান চৌধুরী। তাই এবার বামফ্রন্ট যাকে প্রার্থী করেছেন তার নাম মিরাজ আলম শেখ। মিরাজ আলম শেখ
তিনি কে, তার পরিচয় কি? বামপন্থীরা বলছে যে তারা খেটে খাওয়া শ্রমজীবী, ছাত্র, যুব, বিভিন্ন সম্প্রদায়, অনুন্নত সম্প্রদায় এবং এই সমস্ত তারা মুখ নিয়ে এসছেন। কিন্তু ভোটের নির্বাচনের অভিজ্ঞতা থেকে যেটা আমার মনে হয়েছে যে কিছু মুখের যে পরিবর্তন হয়েছে এটা বামপন্থীদের কাছে কালের সর্বনাশ হয়ে যেতে পারে, আর হবেও তাই। পূর্ব বর্ধমান জেলায় যা পরিস্থিতি, তা পরিস্থিতি খুব উদ্বেগজনক। সেই উদ্বেগজনক পরিস্থিতির আগাম সতর্কবার্তা আমি দিয়ে রাখলাম। তাই মঙ্গলকোট দিয়েই শুরু করছি। তো যেহেতু মঙ্গলকোটটা খুব গুরুত্বপূর্ণ, এখানে টোটাল বুথ, যে সমস্ত কেন্দ্রগুলিতে ভোট হয়, টোটাল বুথের সংখ্যা 283। কিন্তু বামপন্থীদের যা এই মুহূর্তে যে অবস্থা এবং বামপন্থীদের যে ক্ষয়িষ্ণুতা এবং বামপন্থীরা সাম্রাজ্যবাদ নিপাজ্জার কথা যতই বলুক না কেন ঠান্ডা করে, মঙ্গলকোটের মাটিতে বলুক, মঙ্গলকোটের পার্টি অফিসে বলুক, মঙ্গলকোটে গ্রামে বলুক, মঙ্গলকোটের কর্নারে বলুক বা চায়ের দোকানে বলুক, এগুলো তো বামপন্থীরা গুরুত্ব দেয় না। কারণ চায়ের দোকানে কি কথা বলছে বামপন্থীরা এগুলো গুরুত্ব দেয় না। বামপন্থীরা পাড়ার মোড়ে কি বলছে সেটা গুরুত্ব দেয় না। বামপন্থীরা হচ্ছে পার্টি ক্লাসকে গুরুত্ব দেয়, যে পার্টি ক্লাসে সমাজতান্ত্রিক বিপ্লবের কথা হবে, কৃষকের অধিকারের কথা হবে, যেখানে ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কথা হবে এবং হচ্ছে যে মানুষের অধিকারের কথা, এই সমস্তগুলো পার্টির বিভিন্ন অভ্যন্তরীণে এই সব কথাগুলো বলা হয়। কিন্তু বাস্তবের জমিটা কিন্তু পাল্টাচ্ছে। ভোটের ইস্যু করা আর হচ্ছে এই পার্টি ক্লাসের সঙ্গে কিন্তু পার্থক্য আছে। মূলত বামপন্থীদের যেটা উচিত ছিল যে দুর্নীতিগুলো যেগুলো ঘটেছে মঙ্গলকোটে, তাদের অভিযোগ অনুযায়ী সেগুলোকে রিফ্লেকশনে আনা উচিত ছিল। এটা নিশ্চয়ই তারা তাদের মতো করে আনার চেষ্টা করবেন। তাই 100টা বুথে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা এজেন্ট দিতে পারবেন। মানে আমি বলছি 283টা যদি বুথ হয়, 100টা বুথে এজেন্ট দিতে পারবেন, বাকিটা হচ্ছে এজেন্ট দিতে পারবেন না। কারণ পরিস্থিতি এই জায়গায় তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? এই তৈরি হওয়ার পিছনে হচ্ছে যে দীর্ঘদিনের সাংগঠনিক যে শক্তিবৃদ্ধির ক্ষেত্রে যে কথাগুলো তারা বলছিলেন সেগুলো রিফ্লেকশন হয়নি এবং সেগুলোকে মানুষকে মোটিভেট করতে পারেননি। এত ইস্যু থাকা সত্ত্বেও যে ইস্যুগুলোকে কাজে লাগাতে পারলো না। তাহলে 50% কি আপনারা দিতে পারলেন বা দিতে পারবেন? 283 50% নিশ্চয়ই, 100% তো সম্ভবই না। 50% যদি হয় তাহলে আপনার 142 বা 141 বা এরকম একটা হবে। তাতে হচ্ছে 100র মতো আপনারা এজেন্ট দিতে পারবেন। এখন যারা বামপন্থী যারা এজেন্ট হিসাবে কাজ করেন, তাদেরকে দুটো শিফটে কাজ করতে হয়। একটা সকালের শিফট হয় আর একটা সেকেন্ড হাফের শিফট হয়, তার মানে রিজার্ভ রাখতে হয়। তার মানে 100টা বুথে যদি তারা এজেন্ট দিতে পারেন, তাহলে মিনিমাম 300 লোককে রেডি রাখতে হবে। একটা হচ্ছে সকাল 8টা থেকে একটা 12টা, একটা হচ্ছে 1টা থেকে একটা হচ্ছে 3টে, আর মাঝে একটা গ্যাপ থাকে যেটা 5টা পর্যন্ত, মানে 3টে থেকে 5টা, দুটো দিলেই হয়। কিন্তু 3টে আমি অপশনাল বলছি। তার মানে 300 লোক এজেন্ট থাকার কথা, সেটা কোনোভাবেই সম্ভব হবে না, নেই মানে সম্ভাবনা নেই অ্যাকচুয়ালি। তাই মিরাজ আলম শেখ তার রাজনৈতিক পরিচয় কি, তার বা ব্যক্তিগত তার পেশা কি? ব্যক্তিগত পেশা, তিনি একজন লটারি ব্যবসায়ী এবং তিনি লটারি বিক্রেতা। কোনো কাজ ছোট নয়, কোনো কাজকে ছোট করার কোনো কারণই নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা 8 পাস, ঠিক আছে, সেটা ভারতবর্ষে এরকম অনেক আছে যে 5 পর্যন্ত পড়েছেন, পাস ক্লাস, তারাও হচ্ছে দেশের বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ পদে বসেছেন। সবাই তো ডক্টর মনমোহন সিং হতে পারেন না, আর সবাই তো সীতারাম ইয়েচুরি হতে পারেন না, বা সবাই তো মীনাক্ষী মুখার্জি হতে পারেন না। তাহলে উনি হচ্ছেন এরিয়া কমিটির সদস্য মঙ্গলকোটের, আর হচ্ছে কৃষক সভার ব্লক সম্পাদক, আর হচ্ছে জেলা কাউন্সিলের মেম্বার। এই হচ্ছে রাজনৈতিক ওনার অ্যাক্টিভিটি। তাহলে সিপিএম এর যেটা আন্দোলন বামপন্থীদের, যে সেটা হচ্ছে ডিয়ার লটারি, যে ডিয়ার লটারির বিরুদ্ধে বামপন্থীরা বহু মিছিল মিটিং করেছেন,
যে মিছিল মিটিং এ গর্জন তর্জন প্রচুর বামপন্থীরা করেছেন, মঙ্গলকোটে মাটি দিয়েই করেছেন, তাহলে যিনি বিধায়ক হয়ে আসবেন বলে মনে করছেন বামপন্থীরা, তাহলে তিনি কি শুধু লটারি সম্পর্কে কথা বলবেন? নিশ্চয়ই বলবেন না। কারণ হচ্ছে যে একটা নির্বাচন জিততে গেলে বামপন্থীরা তো সবসময় মেকানিজম বিশ্বাস করে, তারা বামপন্থীরা সবসময় সায়েন্টিফিক কথাবার্তা বলে এবং তারা বুধ ভিত্তিক তারা গণনা ভাবনা ভাবে, এই সমস্ত তারা ভাবে। কিন্তু যা হলো তাতে বামপন্থীদের পরিস্থিতি কি? বামপন্থীদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গতবারে যে বিধানসভা নির্বাচন 2021-এ, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন 22,000 ভোটে, 21 সালে কথা বলছি। আর এবারে আমার প্রেডিকশন যদি ঠিকঠাকই হবে, খারাপ হবে না, আমি তো ভুলভাল প্রেডিকশন করি না, আমি মাটিতে নেমেই করি। শাসক দল অন্তত 30,000 ভোটে জিতবে, মানে তৃণমূল কংগ্রেস জিতবে এখানে 30,000 ভোটে। এর কারণ হচ্ছে যে 283টা বুথে যখন 100টা বুথে, টোটাল 283-র মধ্যে 100টা বুথে যদি তারা এজেন্ট দিতে পারেন, বাকিটা খালি থাকবে, সেখানে কি ভোট হবে সেটা বুঝে নিন আপনারা। যতই আপনারা তর্জন গর্জন করুন, প্রশাসনকে ডাকুন, সেন্ট্রাল বাহিনীকে ডাকুন, কিন্তু এই ভোটটা কিন্তু এখানে হবে। প্রশ্ন উঠেছিল এখানকার অগণিত বামপন্থী বাম কর্মীরা, তারা অন্তত চেয়েছিলেন জেলার কাছ থেকে যে অন্তত লড়াকু মুখ, লড়াকু ভাবনা, সে ছাত্র যুব হতে পারে বা যার দম আছে, কারণ সেই রকম প্রার্থীকেই তারা দাবি করেছিলেন। কিন্তু জেলা সিপিএম পার্টি তো সেটা কর্ণপাত করেননি, তারা তাদের মতো করে যে পার্টির যে কমিটি, সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক, এখানে তো মীনাক্ষী মুখার্জি দাঁড়াবেন না, দেখেন দীপশিতা ধরও দাঁড়াবেন না। আর বর্ধমানে বামপন্থীদের মীনাক্ষী মুখার্জিও নেই, আর দীপশিতা ধরের মতো ক্ষুরদার কোনো বা শতরূপ ঘোষের মতো ক্ষুরদার কোনো বক্তব্য অন্তত চোখে পড়ছে না। তাই মঙ্গলকোটকে আপনারা ভুলে যান। মঙ্গলকোটে মাটিতে বামপন্থীদের অবস্থা হবে জামানার জব্দ, এবং হচ্ছে আপনার থার্ড নম্বরে পৌঁছাবেন। 1 তো ছেড়ে দিন, 2 তো ছেড়ে দিন, 3 নম্বরে পৌঁছাবেন এবং পরাজয় নিশ্চিত। এটা এখন থেকে বলছি, শুনতে খারাপ লাগলেও বাস্তবটা সত্য। তাই কোনোভাবে আমার এই প্রতিবেদনের পর আপনাদের মনে যদি কোনো ব্যথা জাগে বা যদি মনে হয় আমাকে আপনারা ডিফরমেশন নোটিশ ফোটিস ধরাবেন, আপনি অ্যাডভান্স বলছেন, আমাকে ধরাতে পারবেন না, কারণ আমি জেলাটা ঘুরেই কথাটা বলছি। তাই মিরাজ আলম শেখ, আপনি এবারের লড়াই, যে 2026-এ যে কঠিন লড়াই ছিল, এই লড়াইয়ে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জেলা পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে, যারা 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 নিয়েছেন, এই তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। আমি শুধু মঙ্গলকোট দিয়ে শুরু করলাম, বাকি প্রত্যেকটি বিধানসভার প্রার্থী সম্পর্কে বলবো এবং বুথ সম্পর্কে বলবো এবং মানুষের প্রত্যাশা সম্পর্কে বলবো। বাকি আজকে অন্য কোনো বিধানসভা সম্পর্কে কাটাছাড়া করব না। তো তাহলে এই হচ্ছে বামপন্থীদের মঙ্গলকোটে অবস্থা। মঙ্গলকোট সম্পর্কে সবাই জানেন কি হয়েছে রাজ্যে, মঙ্গলকোটের সেই সময় কি পরিস্থিতি সেটা হয়েছে। কিন্তু আমার স্পেসিফিক কয়েকটা প্রশ্ন ছিল, আমি এটা বলেই শেষ করব। কারণ মঙ্গলকোটে এর আগে বামফ্রন্ট দীর্ঘদিন ছিলেন, ক্ষমতায় ছিলেন। মঙ্গলকোটে মাটি তখনও ছিল, উর্বর ছিল, ধান এখানে উৎপাদিত ফসল তখনও ছিল, এখনো আছে। মঙ্গলকোটের চেয়ে এক তো অজয় নদের পাড়ে অবস্থিত, যেখানে কবি কুমন্তজন মল্লিকের বসতবাড়ি, সেই বসতবাড়ির অবস্থা খুব খারাপ। এবং মঙ্গলকোট অত্যন্ত প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান, তা নিয়ে কোনো সন্দেহ নেই, যার ইতিহাস অন্তত খ্রিস্টপূর্ব 2000 তাম্রযুগ থেকে শুরু হয়েছে, 18 শতক পর্যন্ত বিস্তৃত। এটা সবাই জানেন, যারা পড়াশোনা একটু করেন, খোঁজখবর রাখেন। এটি মৌর্য, শুঙ্গ, কুষাণ ও গুপ্ত যুগের সভ্যতার সাক্ষী। মঙ্গলকোট একসময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র, জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এটা ইতিহাসে সে কথাই বলা আছে, পরিসংখ্যানগত সে কথাই বলে, ইতিহাসবিদরা অন্তত ভুল কথা বলবেন না। মঙ্গলকোটের একটা মানে হচ্ছে, মঙ্গলকোট মানে হচ্ছে শুভ দুর্গা বা প্রাচীর ঘেরা বসতি। যাই হোক, প্রত্নতান্ত্রিক খনন কার্যে এখানে তাম্রযুগ, কৃষি, সংস্কৃতি, মধ্যযুগের নিদর্শন এখানে মিলেছে। এবং 2000 খ্রিস্টাব্দ থেকে যেখানে 7টি সাংস্কৃতিক গুপ্তের যুগের স্তর পাওয়া গেছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মৌর্য, শুঙ্গ, কুষাণ,
গুপ্ত ও মধ্যযুগের প্রত্নবস্তু এখানে আবিষ্কৃত হয়েছে। এগুলো কেন বলছি সেটাও বলছি। এক সময় লঙ্কা, বর্মা, থাইল্যান্ড, বালি পর্যন্ত এখানে বাণিজ্যের আদান প্রদান হতো। এখানে ব্রাহ্মী লিপির শিলালিপি, পোড়ামাটির মূর্তির সন্ধান পাওয়া গেছে। এখানে ছিল ধর্মীয় দর্শন, ব্যাকরণ, জ্যোতির্বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তো এইখানে মধ্যযুগে যে গোভূম অঞ্চলের রাজা বিক্রমজিতের শাসনকালে এটি গজনবী গাজীদের প্রভাবাধীন ছিল, যেখানে 18 গাজীর সমাধি রয়েছে। এবং মঙ্গলকোটের কাছেই বিখ্যাত জগদ্দা মন্দির, যা 51 পীঠের সতীপীঠ অন্যতম। এতগুলো তথ্য যখন বলছি, তাহলে বামপন্থীরা যখন ক্ষমতায় ছিলেন, এই সামগ্রিক গোটা বিষয়গুলোকে আপনারা মানুষের কাছে তুলে ধরার জন্য যে কি কি ব্যবস্থা নিয়েছিলেন তার হিসেব আপনারা দিতে পারেননি। দাবিটা এটাই ছিল যে হতে পারতো, তখন হয়তো প্রযুক্তিগত অত উন্নত হয়নি, কিন্তু এই সামগ্রিক যে মূর্তি এবং ইতিহাস যে সমৃদ্ধ, তার সংস্কৃতি, তার কালচার, তার বৈশিষ্ট্য, তার বৈভবতা, তার বহুত্ববাদ, এগুলোকে একটা জায়গাতে ইতিহাসে লিপিবদ্ধ করতে পারতো। এর কারণে আগামী প্রজন্ম অন্তত ছাত্র এবং ছাত্রী যারা গবেষণা করছেন, ইতিহাস হোক বা রাষ্ট্রবিজ্ঞান হোক বা বিভিন্ন বিষয় নিয়ে, বিষয় ইতিহাসের কথাই বলছি, তারা অন্তত মঙ্গলকোটের এই ইতিহাস নিয়ে তারা অন্তত গবেষণা করতে পারতেন। এখন তৃণমূল কংগ্রেসে যদি জিতে আসেন অপূর্ব চৌধুরী, নিশ্চয়ই আপনার কাছে আবার দাবি থাকছে যে যে ডিজিটাল প্রযুক্তিগত মাধ্যমে মঙ্গলকোটের ইতিহাস, মঙ্গলকোটের সংস্কৃতি, মঙ্গলকোটের গাজী যোগ্যতা মা এবং হচ্ছে যে পরিবেশ, অজয় নদের পাড়ে প্রত্নতাত্ত্বিক যে মূর্তি উদ্ধার, এগুলোকে ডিজিটাল আর্কাইভ বা মিউজিয়াম কোনো করা যায় কিনা, নিশ্চয়ই তার ভাবনা চিন্তা আপনার মধ্যে থাকবে, যাতে আগামী প্রজন্ম অন্তত উপকৃত হতে পারে। এগুলো প্রশ্ন হয়তো বলবেন যে নির্বাচনের সঙ্গে সম্পর্ক আছে। নির্বাচনের সঙ্গে সম্পর্ক তো আছেই আছে। বামপন্থীরা এই কাজগুলো তো করতেই পারতেন, করেননি। তারা কেন করেননি? অর্থের সমস্যা ছিল না, অর্থের সমস্যা ছিল না, ছিল মানসিকতার সমস্যা। তাই 26-এর বিধানসভা নির্বাচনে বামপন্থীরা যে প্রার্থী দিয়েছেন, সে প্রার্থীর পরাজয় নিশ্চিত, তা নিয়ে কোনো সন্দেহ নেই। একথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই সমাজতান্ত্রিক বিপ্লবের গান শুনতে শুনতে ক্লান্ত হয়েছে খেটে খাওয়া প্রান্তিক স্তরের মজদুর, মঙ্গলকোটের মানুষ, মঙ্গলকোটের বামপন্থী মনোভাবাপন্ন, তারা এই প্রার্থীকে নিয়ে কিন্তু সত্যি খুশি হননি। এটা আমাকে বলেননি, তারা গোপনে গোপনে বহু জায়গায় বলছে, সেটা জেলা অবধি পৌঁছেছে। এ মাটিতে অনেক রাজনীতিবিদদের, বামপন্থীদের অনেক বেশি অবদান রয়েছে। এই অতীতের ইতিহাসকে না ঘেটে বর্তমানের দিকে যাওয়াই ভালো। তাই শাসক দল অ্যাডভান্টেজ, কোনো সন্দেহ নেই। এখানে বিজেপির লড়াই সে অর্থে কতটা জমাতে পারবে সেটাও সন্দেহজনক। আর বামপন্থীর অবস্থা খুব করুণ এবং কাহিনীটা খুব অন্তত কঠিন হবে। তাই বামপন্থী থেকে তৃতীয় নম্বরে থেকেই চোখের জল ফেলতে ফেলতে ফিরতে হবে মঙ্গলকোটের নির্বাচনে ফলাফলে 4ঠা মের পর। আপনারা আমার প্রেডিকশন মেলাবেন, দেখবেন মিলে যাবে। তর্ক বিতর্কে যাবেন না। যদি কোনো মন্তব্য করার থাকে করবেন, ভালো না লাগলে আমার কিছু করার নেই, কারণ আমি কাউকে কোনো খুশি করতে আসিনি। যে পলিটিক্যাল পার্টি যারা আছেন, যারা আমাকে যদি সাক্ষাৎকার দিতে চান, আমার প্রশ্ন অত্যন্ত তীখা হবে, তীখা এবং তেতো হবে, বাস্তবসম্মত হবে, তথ্য নির্ভর হবে। যা উত্তর দিলে আমি খুশি হব। মানুষ আপনাদেরকে জানতে পারবে, যারা আপনাদের ভোটার, যে হ্যাঁ, প্রশ্ন করেছে সাংবাদিক, উত্তর কিন্তু পেয়েছি। দেখবেন এটা, এই যে আমি আপনাদের প্রত্যেকে বলছি, আমি অনেককে চিনি বলেই বলছি, যাদের যে আপনারা যেহেতু প্রথমবারে বিধায়ক হবেন বা টিকিট পেয়েছেন, আপনাদের বিধানসভাতে অনেক প্রশ্ন ফেস করতে হবে। তাই সব সাংবাদিককে আপনি মানে ছোট করবেন না, নিশ্চয়ই কেউ করবেন না। আর আমাকে তো চেষ্টাই করবেন না অন্তত। আমার প্রশ্ন একদম ধারাবাহিকভাবে থাকবে, ক্ষুরধার থাকবে এবং তথ্যের উপর নির্ভরশীল থাকবে। আর বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা চয়েস করবেন। আপনারা মনে করছেন যে কোনো সংবাদ মাধ্যমকে দরকার নেই, কিন্তু ভুলে যাবেন না, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পিছনে এই সংবাদ মাধ্যম না থাকলে 11 সাল থেকে আজকের এই তারিখ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না। আর বিগত দিনে বিরোধী নেত্রী হিসাবে যদি সংবাদ মাধ্যম না থাকতো, তখন ডিজিটাল মিডিয়া ছিল না, টিভিও ছিল না। যা যদি সংবাদপত্রের প্রথম পাতায় সংবাদ না হতো, তাহলে কেশপুর থেকে হোক বা অন্যান্য ঘটনাতে হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপা হতো না। তাই সংবাদ মাধ্যমকে খাটো করে যারা দেখতে চাইছেন শাসক দল, আমি বলছি তাদের সমূহ বিপদ। আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন অন্তত এলাকা ভিত্তিক যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, কাউকে ছোট না করে
তাদের কথাগুলো শুনুন, তাদের সাক্ষাৎকার দিন, দেখবেন আপনাদের ভালো হবে। আর আমাকে ছেড়ে দিন, আপনারা আমাকে পছন্দ করবেন না, আমার কি যায় আসে। কিন্তু আমার সঙ্গে যদি মোকাবিলা প্রশ্ন উত্তরের ক্ষেত্রে হয়, সেটা একটু বড়ই হবে, সেটা একটু তেতো হবে, সেটা একটু ভয়ঙ্কর হবে। তাই আপনারা হয়তো পাশ কাটাচ্ছেন, আমার কিছু যায় আসে না। আমি আমন্ত্রণ করলাম, ওয়ান উইন্ডো পলিসি। যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি ইন্টারভিউ দিতে চান, গণতান্ত্রিকভাবে প্রশ্নগুলো আমি করব, তাহলে আমি আছি। আর যদি না দেন, আমার কিচ্ছু করার নেই। আমি দুর্নীতির বিরুদ্ধে যা যা ইস্যু সেগুলো বলবো। জিতবেন বা জিতবেন না সেটা পরের প্রশ্ন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করুন। নমস্কার, আমি নয়ন রায়।